মা টুকি, তাড়াতাড়ি খেয়ে স্কুলে যা, আমাকে কাজে যেতে হবে। দেরি হলে আবার ঈগল দাদা রাগ করবে। সামান্য একটু দেরি হলে যদি ঈগল আঙ্কেল রাগ করে, তাহলে তুমি ঈগল আঙ্কেলের জমিতে কাজ করতে যাও কেন মা? কাজ না করলে সংসার কি করে চলবে রে মা? তোকে আবার পড়াশোনা কি করে করাবো? আর যদি বাবা বেঁচে থাকতো, তাহলে তোমাকে কষ্ট করে আর কাজ করতে যেতে হতো না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছি। এরপর টুকি তাড়াতাড়ি করে খাবার খেয়ে স্কুলে চলে যায়, আর টুনি ঈগলের জমিতে চলে আসে। টুনি, আজ দেরি করে কাজে আসলি কেন? ঈগল দাদা তোর ওপর খুব রেগে আছে। আর বলো না কবুতর দাদা, সব কাজ শেষ করে মেয়েকে আবার স্কুলে পাঠিয়ে তারপর জমিতে আসতে হয়, এজন্য দেরি হয়ে যায় কবুতর দাদা। এসব কি আর জমির মালিক বুঝবে? এখন তাড়াতাড়ি কাজ কর, নয়তো ঈগল দাদা আবার এখানে চলে আসবে। এরপর টুনি ও কবুতর কাজ শুরু করে দেয়, আর তখনই সেখানে ঈগল চলে আসে। এই জমিদারের বউ, তুই আজ এত দেরি করে জমিতে এসেছিস কেন? আজ তোর অর্ধেক পারিশ্রমিক কাটা। না না ঈগল দাদা, আমার কোনো পারিশ্রমিক কাটবেন না, আমি রাত পর্যন্ত কাজ করে দিব। আচ্ছা ঠিক আছে, যদি রাত পর্যন্ত কাজ করতে পারিস তাহলে কোনো পারিশ্রমিক কাটবো না। এখন দুজনে গল্প না করে মনোযোগ দিয়ে কাজ কর। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর ঈগল সেখান থেকে চলে যায়, আর টুনি ও কবুতর মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আমার কাজের সময় শেষ টুনি, আমি এখন পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে যাব। তুই তাহলে কাজ কর। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, যাও, আমি সন্ধ্যার পর বাড়িতে যাব। ওটা তো পেয়ারা চারা, আমি বরং পেয়ারা চারাটা বাড়িতে নিয়ে যাই। এই চারাটা বড় হলে গাছে অনেক পেয়ারা ধরবে, তখন মাকে কষ্ট করে আর অন্যের জমিতে কাজ করতে হবে না। এসব বলে টুকি পেয়ারা চারাটা নিয়ে বাড়িতে চলে আসে, আর তাদের উঠানের এক কোণে চারাটা পুঁতে দেয়। আর এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। একি সন্ধ্যা হয়ে গেছে, তবু মা এখনো বাড়িতে আসছে না কেন? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? কিন্তু আমি তো সন্ধ্যাবেলা জমিতে যেতেও পারবো না। মা বলেছে ছোট ছানারা বাইরে বের হলে শিয়াল ছানাদেরকে নাকি ধরে নিয়ে যায়। টুকি এসব বলে টুনির জন্য চিন্তা করতে থাকে, আর এদিকে টুনি কাজ শেষ করে ঈগলের বাড়িতে চলে যায়। ঈগল দাদা, ঈগল দাদা, বাড়িতে আছো? আমি জমির কাজ শেষ করে এসেছি, এবার তাড়াতাড়ি পারিশ্রমিকটা দিয়ে দাও, আমাকে আবার বাজারে যেতে হবে। এই কি, তুই এখনই টাকা নিতে এসেছিস কেন? তোর না রাত পর্যন্ত কাজ করার কথা ছিল? এখন তো শুধু সন্ধ্যা হয়েছে, রাত নামতে তো অনেক দেরি আছে। ঈগল দাদা, আমি যতক্ষণ সময় দেরি করে এসেছি ততক্ষণ সময় তো পার হয়ে গেছে, আর আমি কাজও শেষ করে ফেলেছি। চুপ কর, আমার সাথে চালাকি করার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা বলছি। আর যদি সময় মতো কাজ করে আসতে পারিস তবেই কাল থেকে জমিতে আসবি। ঈগলের মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে আসে। মা, তুমি এসেছো? আমি আজ তোমার জন্য চিন্তা করছিলাম। আজ তুমি এত দেরি করে বাড়ি ফিরলে কেন মা? তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। সে কি মা, ঈগল আঙ্কেল তোমাকে টাকা দেয়নি? তাহলে আমরা রাতে কি খাবো? ঘরেও তো কোনো খাবার নেই, আবার আমার খাতা কলমও তো শেষ হয়ে গেছে। খাতা কলম ছাড়া স্কুলে গেলে তো স্যার আমাকে অনেক মারবে মা। চিন্তা করিস না মা, আমি কবুতর দাদার বাড়িতে গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসছি, আর কাল কাজ করে তোর খাতা কলমের ব্যবস্থা করে দিব। ইস, এই পাখিদের কত কষ্ট। আমি যদি এখান থেকে মুক্ত হতে পারতাম তাহলে এদের সাহায্য করতাম, কিন্তু আমাকে মুক্ত করার জন্য কেউ এত বড় ঝুঁকি নিজের কাঁধে নেবে না। আমি জানি না
আমি কোনোদিন আমাদের রাজ্যে ফিরে যেতে পারবো কিনা। একে আমাদের বাড়িতে কে কান্না করছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কান্নার আওয়াজ তো পেয়ারা চারা থেকে আসছে। আমি বরং কাছে গিয়ে দেখি তো। কে কান্না করছো? সামনে এসো। তাহলে কি ভূত কান্না করছে নাকি? ও যে ভাবি রে, পালাই। ভয় পেও না টুকি, আমি কোনো ভূত না, আমি হলাম পরী। এক ডাইনি আমাকে পেয়ারা চারা বানিয়ে রেখেছে। মা টুকি, তোর জন্য খাবার নিয়ে এসেছি। এ কি, তুই এখানে কার সাথে কথা বলছিলি রে মা? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। পরি, ডাইনি তোমাকে এখানে কেন বন্দি করে রেখেছে? আর তোমাকে এখান থেকে মুক্তি করার কি কোনো উপায় নেই? তোমাদের জঙ্গলের ফল ছিঁড়ে ছিঁড়ে ডাইনি নষ্ট করছিল, আর আমি বাধা দিয়েছি বলে আমাকে এখানে বন্দি করে রেখেছে। তবে আমাকে মুক্ত করার কাজটা খুব কঠিন, তুমি এত কঠিন কাজ করতে পারবে না। না পারি, তবু তো চেষ্টা করব। তুমি বলো পরি, কি করে তোমাকে মুক্ত করতে পারবো? জঙ্গলের গভীরে ডাইনির সোনার ঘরে থাকে। ওই ঘরে ঢুকে তুমি যদি ডাইনির জাদুর লাঠি ভেঙে ফেলতে পারো, তবেই ডাইনি ভস্ম হয়ে যাবে, আর আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু সাবধানে কাজ করতে হবে। ওই ডাইনি যদি বুঝতে পারে, তাহলে যে তোমাকে মেরে ফেলবে। তাহলে কাল সকালে আমি জঙ্গলে যাব, কারণ এখন রাতের বেলা গেলে বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি কাল সকালেই যেও। এরপর টুনি ও টুকি ঘরে চলে যায়, আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই টুনি ও টুকি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই তারা জঙ্গলের গভীরে পৌঁছে যায়। মা, ওই দেখো সোনার ঘর। তার মানে ডাইনি কি ওই ঘরেই থাকে? আর আমরা ওই ঘরে কি করে যাব মা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি ডাইনির কণ্ঠ ধরে ডাইনিকে বাইরে ডাকবো, আর তুই সেই সুযোগে ঘরে ঢুকে লাঠিটা ভেঙে ফেলবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাই করো। দিদি, দিদি, ঘরে আছিস? আমি যে বড় বিপদে পড়েছি, বাহিরে আয়। আমি পাশের বনের ডাইনি বলছি। পাশের বনের ডাইনির আবার কি হলো? বাইরে গিয়ে দেখি তো। কোথায় রে ডাইনি? আমি তো তোকে দেখতে পাচ্ছি না, তাহলে কি করে সাহায্য করব? আমি ঝোপের আড়ালে পড়ে আছি দিদি। ঝোপের আড়ালে চলে আয়। এরপর ডাইনি ঝোপের দিকে চলে যায়, আর সেই সুযোগে টুকি ডাইনির ঘরে চলে যায়। ডাইনির জাদুর লাঠি যে কোথায় রেখেছি? ওই তো পেয়ে গেছি। এরপর টুকি জাদুই লাঠিটা হাতে নিয়ে ভেঙে ফেলে, আর সাথে সাথে ডাইনির শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে। একই, আমার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে কেন? তার মানে আমার ঘরে ঢুকে কেউ জাদুই লাঠিটা ভেঙে ফেলেছে? না না না, এ হতে পারে না। এসব বলতে বলতে ডাইনি সেখানেই ধ্বংস হয়ে যায়, আর টুনি ও টুকি সেখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। তোমরা এসেছো, আমি মুক্ত হয়ে গেছি। তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমাদের জন্যই আমি মুক্তি পেলাম। এই নাও 2 হাঁড়ি স্বর্ণ মুদ্রা, এগুলো বিক্রি করলে তোমাদের অভাব কেটে যাবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এখন আমরা দুবেলা দুমুঠো খাবার পেট ভরে খেতে পারবো, আর আমার মেয়েকেও পড়াশোনা করাতে পারবো। তোমরা ভালো থেকো, আমি এবার আমাদের রাজ্যে চলে যাব। মা টুকি, তুই স্কুলের হোমওয়ার্ক গুলো কর। আমি স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে খাবার নিয়ে আসছি, আর বাকি টাকা দিয়ে জমি কিনে ফসল চাষ করব। তাহলে আমাদের আর অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে বাজারের দিকে যেতে থাকে, আর পথে ঈগলের সাথে দেখা হয়ে যায়। কি রে টুনি, কাজে না এসে কোথায় যাচ্ছিস? আর তোর হাড়িতে কি আছে রে? আমার হাড়িতে স্বর্ণ মুদ্রা আছে। আর শোনো, তোমার জমিতে আমি কখনো কাজ করতে যাব না।
স্বর্ণ মুদ্রা আবার কোথা থেকে চুরি করে নিয়ে আসলি? আমরা গরিব হতে পারি, কিন্তু অন্যের জিনিস চুরি করি না। তোমার মতো অন্যকে ঠকাই না। তুমি মালিক হয়ে আমার কাজে টাকা পর্যন্ত দাওনি, আর পরি আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছে। তোমার মতো খারাপ মালিকের কাজ করলে কখনো দুবেলা দুমুঠো খাবার খেতে পারতাম না। টুনি, আমাকে এসব বলে অপমান করিস না। আমি আসলে তোর সাথে অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দে টুনি। আর কখনো এমন অন্যায় কারো সাথেই করব না। আর তোর পারিশ্রমিক আমি দিয়ে দিব। কোনো পারিশ্রমিক দিতে হবে না, আর আমি তোমাকে ক্ষমাও করে দিয়েছি। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, সৎ পাখিদের পাশে কেউ না থাকলে সৃষ্টিকর্তা ঠিক থাকেন। তিনি কোনো না কোনো ভাবে সৎ পাখিদের সাহায্য করেন। টোনা তার পরিবার নিয়ে বড়ই অসহায় হয়ে পড়েছে। ঘরে খাবার নেই, তার উপর তার ছোট্ট মেয়ে টুকি 2 দিন থেকে অসুস্থ। তারা এতই অভাবী যে মেয়েটার চিকিৎসা পর্যন্ত করাতে পারছিল না। আরে টোনা, এভাবে চললি কোথায়? ঘরে বড়ই অভাব রে, তার উপর মেয়েটাও অসুস্থ। কাজকর্ম সেভাবে নেই, তাই মোড়লের কাছে যাচ্ছি, যদি তিনি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে। দেখ টোনা, সততার ফলস্বরূপ তুই কি পেলি? একসাথে দুজন ব্যবসা করছিলাম, আজ আমাকে দেখ, নতুন অটো কিনেছি, বাড়ি করেছি, ব্যবসাটাও বড় করেছি। আর তুই সততার সাথে সৎ পথে চলে কি পেলি? হ্যাঁ, অভাব ছাড়া তো তোর কপালে কিছুই জোটেনি। অভাব থাকলেও আমি শান্তিতে রয়েছি। আর তুই দেখে নিস, সৃষ্টিকর্তা একদিন না একদিন আমার সাথে তার পুরস্কার ঠিক দেবে। তুই সে আশায় বসে থাক। এই বলে কালু তার অটো নিয়ে চলে যায়। মোড়ল মশাই, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার মেয়েটা খুব অসুস্থ, ঘরে তেমন কোনো খাবারও নেই। দয়া করে আমাকে একটা কাজ দিবেন। এই মুহূর্তে তো আমার কাছে কোনো কাজ নেই, তবে তোকে কি কাজ দেই? যে কোনো কাজ হলেই হলো। আমাকে ফিরিয়ে দিবেন না মোড়ল মশাই, ফিরিয়ে দিবেন না। আমার মেয়েটা 2 দিন থেকে অসুস্থ, ঘরে কোনো খাবার নেই। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে একটা কাজ দিচ্ছি, কিন্তু কাজটা কিন্তু বড্ড কঠিন। তুই পারবি কি? আমি পারবো মোড়ল মশাই, আমি সব কাজ করতে পারবো। আপনি বলুন আমাকে কি কাজ। এখান থেকে দক্ষিণের দিকে যে আমার বাঁশবাগানটা আছে, ওই বাগানের নিচে আমার এক পরিত্যক্ত জমি রয়েছে। অনেকদিন থেকে ওই জমিতে একটা কুয়ো করতে চেয়েছিলাম, কিন্তু তার করা হয়নি। তুই কি ওই জমির আগাছা বাঁশ পরিষ্কার করে কুয়ো করতে পারবি? হ্যাঁ মোড়ল মশাই, পারবো, আমি ঠিক পারবো। মোড়ল মশাই, যদি কাজের কিছু টাকা অগ্রিম দিতেন, তবে আমি আমার মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতাম। এই নে 500 টাকা, বাকি 500 টাকা কাজ শেষ করলে পাবি। তবে আমি কালকে সকালেই কাজে লেগে পড়বো। এরপর টোনা টাকা নিয়ে মেয়ের জন্য ঔষধ আর খাবার নিয়ে বাড়ি আসে। টুনি মেয়েকে খাবার আর ঔষধ খাইয়ে দেয়। পরের দিন ভোর হতেই টোনা কোদাল নিয়ে মোড়লের বাঁশবাগানে যায়। এই জমির তো বেহাল দশা। না, সময় নষ্ট করলে চলবে না। তাড়াতাড়ি জমি থেকে পাথরগুলো সরিয়ে আগাছাগুলো পরিষ্কার করে ফেলি। এরপর টোনা জমির পাথরগুলো সরাতে শুরু করে। তারপর জমির আগাছা পরিষ্কার করে বাঁশ কাটে। এরপর সে মাটি খোঁড়ার কাজ শুরু করে দেয়। সারাদিন প্রচন্ড রোদে টোনা একটানা কাজ করে যায়। বাবারে বাবা, আজ কি রোদ পড়েছে! রোদে কাজ করতে করতে গলাটা একদম শুকিয়ে গেছে। একটু পুকুর থেকে জল খেয়ে আসি। জল খেয়ে টোনা আবারও কুয়োর কাজ শুরু করে দেয়। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ টোনার কোদালে কিছু একটা লেগে যায়। কি হলো? কোদালে মনে হয় কিছু একটা আটকে গেছে। দেখি তো, মাটি খুঁড়ে। টোনা দ্রুত মাটি খুঁড়ে মাটি সরাতেই সে দেখতে পায় সেখানে একটি রূপার কলসি। এ কি? এগুলো তো সোনার মোহর। রূপার কলসিতে এত এত সোনার মোহর! এগুলো নিশ্চয়ই জমিদার আমলের সম্পত্তি। মোড়ল মশাইয়ের বাপদাদারা তো জমিদার ছিল, জমিটাও তো মোড়ল মশাইয়ের। তবে তো ওই কলসির সব মোহর মোড়ল মশাইয়ের। এই সম্পত্তির একমাত্র অধিকার মোড়ল মশাইয়েরই রয়েছে। আমাকে এক্ষুনি এই মোহরগুলো মোড়ল মশাইকে দিতে হবে। এ কি, সন্ধ্যা গড়িয়েছে, রাত নেমে এসেছে। টর্চটাও তো আনিনি। তবে এবার এই কলসি নিয়ে যাই কি করে?
আরে টোনা, রাতের অন্ধকারে এখানে কি করছিস? এ কি, তোর সাথে আবার ওটা কি? এরপর টোনা সরল মনে কালুকে সব কথা খুলে বলে। সব শুনে লোভে কালুর চোখ চকচক করে ওঠে। কালু, আমাকে একটু মোড়ল মশাইয়ের বাড়িতে নিয়ে যা তো। এই মোহরগুলো তাকে দিতে হবে। কিছুতে এই মোহরগুলো মোড়লের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। টোনা, এই রাতের বেলা এখন মোড়লের বাড়িতে যাওয়া ঠিক হবে না। তুই বরং এখন মোহরগুলো তোর বাড়িতে নিয়ে যা। কাল সকাল হলে না হয় মোহরগুলো মোড়লের বাড়িতে নিয়ে আসিস। হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি তুই। রাতে মোড়ল মশাইকে বিরক্ত না করাই ভালো। তবে আমাকে বাড়িতে নিয়ে চল। এরপর কালু টোনাকে নিয়ে বাড়িতে যায়। টোনা কলসি নিয়ে বাড়িতে প্রবেশ করলে কালু মনে মনে বলে, এবার রাত গভীর হলেই সমস্ত মোহর চুরি করতে হবে। এসব কি টোনা? এত মোহর তুমি কোথায় পেলে? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। তবে তো আমাদের আর কোনো অভাব থাকবে না। এসব মোহর আমাদের হবে, আমরা ধনী হয়ে যাব। না টুনি, এই মোহরের উপর আমাদের কোনো অধিকার নেই। আর এত লোক ভালো নয়। এগুলো মোড়ল মশাইয়ের সম্পত্তি, তাই এগুলোর একমাত্র মালিক তিনি। আমি এগুলো সকালে তার কাছে দিয়ে আসবো। তোমার এই সত্তার জন্য সারা জীবন আমাদের গরিব হয়ে থাকতে হবে। এই বলে রেগে টুনি সেখান থেকে চলে যায়। রাত গভীর হতেই টোনাটুনি যখন গভীর নিদ্রায়, তখন কালু চুপি চুপি তাদের বাড়িতে আসে। এবারে সব মোহর আমার হবে। এই মোহরগুলো চুরি করে নিয়ে যাই, আর কিছু মোহর এখানে লুকিয়ে রাখি, যাতে পরে সবটা জানাজানি হলে দোষটা যেন টোনার ওপরেই পড়ে। এরপর কালু কিছু মোহর টোনার ঘরে থাকা এক ছোট্ট বাক্সে লুকিয়ে রাখে। এরপর কালু রূপার কলসি নিয়ে চলে যায়। পরের দিন সকাল হতেই টোনা ঘরে কলসি না দেখে অবাক হয়ে যায়। টনি, এখানে যে কলসিটা ছিল সেটা কোথায় গেল? তুমি কি কলসিটা সরিয়েছো? না টোনা, আমি তো এসবের ব্যাপারে কিছুই জানি না। আমি তো কলসি নেইনি, আমি সত্যি বলছি টোনা। তবে কলসিটা গেল কোথায়? এ কি, কুয়োর কাজ অর্ধেক রয়েছে। টোনা কি তবে কাজ করতে আসেনি? আরে মোড়ল মশাই যে, আপনি তো তবে বড়লোক হয়ে গেলেন, কলসি ভর্তি মোহর পেলেন। কলসি ভর্তি মোহর মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হেয়ালি না করে সবটা খুলে বলতো দেখি। এরপর কালু মোড়ল মশাইকে সব কথা খুলে বলে। সব শুনে মোড়ল মশাই ভীষণ রেগে যায়। তবে আমাকে ওই টোনার বাড়িতে নিয়ে চল। এরপর কালু অটো করে মোড়লকে নিয়ে টোনার বাড়িতে আসে। কি ভেবেছিস টোনা, আমার বাপ দাদার সম্পত্তি তুই আত্মসাৎ করবি আর আমি তোকে ছেড়ে দিব? তা তো হবে না। এক্ষুনি আমার সব মোহর বের করে দে। মোড়ল মশাই, আমাকে বিশ্বাস করুন, আমি সব মোহর আপনাকেই দিতাম। আমি তো সব মোহর রাতেই আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু এরপর টোনা সব ঘটনা মোড়লকে খুলে বলে। হ্যাঁ, আমি তোকে সকালে দিতে বলেছিলাম, তাতে কি হয়েছে? হ্যাঁ মোড়ল মশাই, ঘর খুলে দেখলেই মোহর পাওয়া যাবে। দাঁড়ান, আমি ঘর খুঁজে দেখছি। এই দেখুন, এখানে 5টা মোহর। দেখেছেন, এই টোনায় মোহরগুলো লুকিয়ে রেখেছে। মোড়ল মশাই, বিশ্বাস করুন, এই মোহরের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি তো বাক্সে মোহর রাখিনি। সি টোনা, এতদিন আমি তোকে সৎ ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা চোর। এক্ষুনি এই টোনাকে বন থেকে তাড়িয়ে দিন মোড়ল মশাই। চুপ কর কালু, কে কি করতে পারে তা আমার ভালো জানা আছে। আমি এমনিতে এই বনের প্রধান হইনি, বুঝেছিস? মোহরের ব্যাপারে শুধু তোরা দুজনই জানিস, তাই আমি তোর বাড়িও খুঁজে দেখবো। আমার বাড়ি? আমার বাড়ি কেন? আমার বাড়িতে কিচ্ছু নেই। সেটা তো গেলেই বুঝতে পারবো। এরপর মোড়ল সবাইকে নিয়ে কালুর বাড়িতে যায় আর তার বিছানার উপর মোহর সহ কলসি দেখতে পায়। এসব কি কালু? আমি তোর কথা শুনেই বুঝেছিলাম এ কাজ তুই করেছিস। এবার তোকে এ কাজের শাস্তি পেতেই হবে। আর টোনা, সত্যি তুই অনেক সৎ পাখি। এই 100 স্বর্ণ মুদ্রা তোর সততার পুরস্কার। যা বাড়ি যা, আর সুখে দিন কাটা। আর এই কালের ব্যবস্থা আমি করছি। এরপর টোনা খুশি মনে বাড়িতে ফিরে যায় আর কালুকে মোড়ল মশাই শাস্তি স্বরূপ বন থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, দেখলে তো, সততার জয় সব সময়ই হয়। সৎ পথে চললে তার ফল ঠিক পাওয়া যায়।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।